স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Tripuri Crisis, March 1939. In 1938, Subhash Chandra Bose had been unanimously elected as Congress president. In 1939, he decided to stand again for presidential election, but this time as representative of militant and radical groups. This was objected to by some members of the Congress Working Committee including Sardar Patel, Rajendra Prasad and J.B. Kripalani, who declared that the position of Congress president was like that of a constitutional head who represented the unity of the nation. With the support of Gandhi, these leaders put up Pattabhi Sitaramaiah as their candidate. ত্রিপুরী সংকট, মার্চ 1939। 1938 সালে সুভাষচন্দ্র বসু সর্বসম্মতিক্রমে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। 1939 সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আবার দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, কিন্তু এবার জঙ্গি ও মৌলবাদী গোষ্ঠীর প্রতিনিধি হিসাবে। এতে আপত্তি তোলেন দলের কয়েকজন সদস্য। কংগ্রেস ওয়ার্কিং কমিটি সর্দার প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ এবং জে.বি. কৃপলানি সহ, যারা ঘোষণা করেছিলেন যে কংগ্রেস সভাপতির অবস্থান একজন সাংবিধানিক প্রধানের মতো যিনি জাতির ঐক্যের প্রতিনিধিত্ব করেন। গান্ধীর সমর্থনে এই নেতারা পট্টভি সীতারামাইয়াকে তাদের প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলেন। During the election propaganda, Bose openly accused the Gandhists as compromisers who were working for a compromise on the question of federation and were opposed to any national struggle that disturbed their parliamentary work. নির্বাচনী প্রচারের সময় বোস প্রকাশ্যে গান্ধীপন্থীদের আপোষকারী হিসেবে অভিযুক্ত করেছিলেন, যারা ফেডারেশনের প্রশ্নে একটি সমঝোতার জন্য কাজ করছিলেন এবং যে কোনো জাতীয় সংগ্রামের বিরোধী ছিলেন যা তাদের সংসদীয় কাজে ব্যাঘাত ঘটায়। In January 1939, Bose won the election and Gandhi declared Pattabhi's defeat as more mine than his. The Congress Working Committee members felt that they could not work with a president who had publicly accused them and doubted their patriotism. Accordingly, 12 Congress Working Committee members resigned. Jawaharlal was also unhappy about Bose's aspersions on his colleagues, but he did not want to bring out the differences in open and therefore did not resign. 1939 সালের জানুয়ারিতে বোস নির্বাচনে জয়লাভ করেন এবং গান্ধী পট্টাভির পরাজয়কে তার চেয়ে বেশি আমার বলে ঘোষণা করেন। কংগ্রেস ওয়ার্কিং কমিটি সদস্যরা অনুভব করেছিলেন যে তারা এমন একজন রাষ্ট্রপতির সাথে কাজ করতে পারবেন না যিনি প্রকাশ্যে তাদের অভিযুক্ত করেছিলেন এবং তাদের দেশপ্রেমে সন্দেহ করেছিলেন। তদনুসারে 12 কংগ্রেস ওয়ার্কিং কমিটি সদস্যরা পদত্যাগ করেছেন। জওহরলাল তার সহকর্মীদের প্রতি বোসের আপত্তির বিষয়েও অসন্তুষ্ট ছিলেন, কিন্তু তিনি প্রকাশ্যে মতপার্থক্য প্রকাশ করতে চাননি এবং তাই পদত্যাগ করেননি। Tripuri Congress session, 8 to the 12th of March 1939. Internal strife within Congress reached its helm at Tripuri session. It appeared as if Bose had completely misjudged the meaning of his victory in the presidential election. Congressmen had voted for him for his militant politics and not to have him as their supreme leader, replacing Gandhi. Consequently, Govind Ballabh Pant moved a resolution during the Tripuri Congress, expressing full faith in Gandhi's leadership and the old Congress Working Committee and asking Subhas to nominate his working committee with Gandhi's consent. ত্রিপুরী কংগ্রেস অধিবেশন 8-12 মার্চ 1939। ত্রিপুরী অধিবেশনে কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। দেখে মনে হয়েছিল যেন বোস রাষ্ট্রপতি নির্বাচনে তার বিজয়ের অর্থ সম্পূর্ণরূপে ভুলভাবে ব্যাখ্যা করেছিলেন। কংগ্রেসের লোকেরা তাকে তার জঙ্গি রাজনীতির জন্য ভোট দিয়েছিল এবং গান্ধীর স্থলাভিষিক্ত করে তাকে তাদের সর্বোচ্চ নেতা হিসাবে না রাখার জন্য। ফলস্বরূপ গোবিন্দ বল্লভ পন্ত ত্রিপুরী কংগ্রেসের সময় একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন, গান্ধীর নেতৃত্বে এবং পুরানোদের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছিলেন। কংগ্রেস ওয়ার্কিং কমিটি এবং গান্ধীর সম্মতিতে সুভাষকে তার ওয়ার্কিং কমিটি মনোনীত করতে বলেন। This resolution was passed by a huge majority, leaving Subhash Chandra Bose in an embarrassing situation and he was left with no option but to resign. Jawaharlal tried to mediate between the two sides but in vain, and quickly afterwards Rajendra Prasad was elected as the new president. Henceforth, Bose lost the support of the communists as well as the Congress socialists, for they were not willing to divide the national movement of which Congress was the main organ and Gandhi, the main leader. এই রেজুলেশন বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়, সুভাষচন্দ্র বসুকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে এবং পদত্যাগ করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না।
জওহরলাল উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেছিলেন কিন্তু বৃথা এবং দ্রুত পরে রাজেন্দ্র প্রসাদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। অতঃপর বসু কমিউনিস্টদের পাশাপাশি কংগ্রেস সোশ্যালিস্টদের সমর্থন হারান কারণ তারা কংগ্রেসের প্রধান অঙ্গ এবং গান্ধী প্রধান নেতা জাতীয় আন্দোলনকে বিভক্ত করতে ইচ্ছুক ছিল না। Thus, in May 1939, Subhash Chandra Bose and his followers founded the Forward Bloc as a new party within the Congress. On the 9th of July, he gave a call for an all-India protest against an all-India Congress Committee resolution, instigating disciplinary action by the Congress Working Committee against him. He was consequently removed as president of the Bengal Provincial Congress Committees and was also debarred from holding any Congress office for 3 years. এইভাবে 1939 সালের মে মাসে সুভাষচন্দ্র বসু এবং তার অনুসারীরা কংগ্রেসের মধ্যে একটি নতুন দল হিসাবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। 9 জুলাই তিনি একটি সর্বভারতীয় প্রতিবাদের ডাক দেন। সর্বভারতীয় কংগ্রেস কমিটি রেজুলেশন দ্বারা শান্তিমূলক ব্যবস্থা প্ররোচনা কংগ্রেস ওয়ার্কিং কমিটি তার বিরুদ্ধে। ফলে তাকে বাংলার সভাপতি পদ থেকে অপসারণ করা হয়। প্রাদেশিক কংগ্রেস কমিটি এবং 3 বছরের জন্য কংগ্রেসের কোনো অফিসে থাকা থেকেও নিষেধ করা হয়েছিল। Challenges faced by the Congress. During its tenure, the Congress faced several challenges. For instance, surfacing of party weaknesses. The period saw the emergence of serious weaknesses in the Congress party. Personal as well as ideological strife and bickering became commonplace. Bogus membership. During this time, many opportunists and office-hungry men joined the Congress and the party faced severe threat from indiscipline and corruption. কংগ্রেসের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি। তার মেয়াদে কংগ্রেস বেশ কয়েকটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। উদাহরণস্বরূপ, দলীয় দুর্বলতার সারফেসিং। এই সময়কালে কংগ্রেস পার্টিতে গুরুতর দুর্বলতার উত্থান ঘটেছিল। ব্যক্তিগত এবং আদর্শিক দ্বন্দ্ব এবং কলহ সাধারণ হয়ে ওঠে। জাল সদস্যপদ। এই সময়ে অনেক সুবিধাবাদী এবং অফিসের ক্ষুধার্ত লোক কংগ্রেসে যোগদান করে এবং দলটি শৃঙ্খলা ও দুর্নীতির মারাত্মক হুমকির সম্মুখীন হয়। Attack by communal parties. A malicious campaign was carried out against the Congress by communal parties. Congress was accused of discrimination against minorities, an accusation motivated more by political reasons rather than facts. Communist critique. The left became highly critical of government's handling of popular protests. সাম্প্রদায়িক দলগুলির আক্রমণ। সাম্প্রদায়িক দলগুলি কংগ্রেসের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচার চালায়। কংগ্রেসের বিরুদ্ধে সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ আনা হয়েছিল। এই অভিযোগটি সত্যের চেয়ে রাজনৈতিক কারণে বেশি অনুপ্রাণিত হয়েছিল। কমিউনিস্ট সমালোচনা। বামপন্থীরা জনগণের বিক্ষোভের সরকার পরিচালনার জন্য অত্যন্ত সমালোচিত হয়ে ওঠে। Tripuri crisis and resignation of Bose. During this period, 2 sessions of the Congress were held. 51 session of the Congress was held at Haripura, Gujarat, February 1938, under the presidentship of Subhash Chandra Bose. However, crisis erupted in the next session held at Tripuri. Bose defeated Pattabhi Sitaramaiah, Gandhi's candidate, in the presidential election in what was regarded as a major victory of the left wing. However, Bose was later compelled to resign from the presidentship. Thus, Congress weathered another storm and a split was averted. ত্রিপুরী সংকট এবং বসুর পদত্যাগ। এই সময়কালে কংগ্রেসের 2টি অধিবেশন অনুষ্ঠিত হয়। -51 কংগ্রেসের অধিবেশন হরিপুরা, গুজরাটে, ফেব্রুয়ারি 1938 সুভাষচন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তবে পরবর্তী সময়ে সংকট শুরু হয়। ত্রিপুরীতে অনুষ্ঠিত অধিবেশন। বসু রাষ্ট্রপতি নির্বাচনে পট্টাভি সীতারামাইয়া, গান্ধীর প্রার্থীকে পরাজিত করেন, যাকে বামপন্থীদের একটি বড় বিজয় হিসাবে বিবেচনা করা হয়। তবে বস পরে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এইভাবে কংগ্রেস আরেকটি ঝড় এবং একটি ঝড়ের সম্মুখীন হয়। বিভক্তি এড়ানো হয়েছে। Resignation of Congress ministries, October 1939. On the 1st of September 1939, the Second World War broke out with the German invasion of Poland in pursuance of Hitler's policy of German expansion. On the 3rd of September 1939, Britain and France were forced to go for Poland's aid and enter the war. On the 3rd of September itself, India was dragged into the war on the side of Britain, without its consent. Neither the National Congress nor elected members of Central Legislature were consulted. In October 1939, the Congress ministries resigned office in protest. Read in detail about Congress attitude towards Second World War in the upcoming chapter. কংগ্রেস মন্ত্রীদের পদত্যাগ। অক্টোবর 1939 সালের 1 সেপ্টেম্বর
হিটলারের জার্মান সম্প্রসারণের নীতি অনুসরণে পোল্যান্ডে জার্মান আক্রমণের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। 1939 সালের 3 সেপ্টেম্বর ব্রিটেন এবং ফ্রান্স পোল্যান্ডের সাহায্যের জন্য যেতে এবং যুদ্ধে প্রবেশ করতে বাধ্য হয়। 3 সেপ্টেম্বর নিজেই ব্রিটেন সম্মতি ছাড়াই ভারতকে যুদ্ধে টেনে নিয়ে যায়। জাতীয় কংগ্রেস বা কেন্দ্রীয় আইনসভার নির্বাচিত সদস্যদের সঙ্গেও পরামর্শ করা হয়নি। 1939 সালের অক্টোবরে কংগ্রেস মন্ত্রকগুলি প্রতিবাদে অফিস থেকে পদত্যাগ করে। আগামী অধ্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতি কংগ্রেসের মনোভাব সম্পর্কে বিস্তারিত পড়ুন। Gandhi welcomed the resignation, calling it a bitter pill, which needed to be swallowed to cleanse the Congress of the rampant indiscipline and corruption. Another positive effect of the resignation was that it brought together the left and the right wings of the Congress on the question of participation in the war. The resignations also proved to its critics that the Congress was not out for power but for the freedom of the Indian people from foreign yoke. The acceptance of office thus proved to be just one phase in the freedom struggle. When the time came to leave office, the ministries promptly resigned. গান্ধী পদত্যাগকে স্বাগত জানিয়ে এটিকে তিক্ত বড়ি বলে অভিহিত করেছিলেন, যা কংগ্রেসকে ক্রমশ শৃঙ্খলাহীনতা এবং দুর্নীতি থেকে পরিষ্কার করার জন্য গ্রাস করা দরকার ছিল। পদত্যাগের আরেকটি ইতিবাচক প্রভাব ছিল যে এটি যুদ্ধে অংশগ্রহণের প্রশ্নে কংগ্রেসের বাম ও ডানপন্থীদের একত্রিত করেছিল। পদত্যাগগুলি তার সমালোচকদের কাছেও প্রমাণ করেছে যে কংগ্রেস ক্ষমতার জন্য নয়, বিদেশি জোয়াল থেকে ভারতীয় জনগণের মুক্তির জন্য। এইভাবে অফিস গ্রহণ স্বাধীনতা সংগ্রামের একটি পর্যায় হিসেবে প্রমাণিত হয়। অফিস ছাড়ার সময় এলে তড়িঘড়ি করে পদত্যাগ করেন মন্ত্রিসভাগুলো। Evaluation of Congress ministries. On the whole, the Congress ministries succeeded in making some important advances during the brief period of 28 months, despite limited powers given to them under the Act of 1935. কংগ্রেস মন্ত্রীদের মূল্যায়ন। সামগ্রিকভাবে 1935 সালের আইনের অধীনে সীমিত ক্ষমতা দেওয়া সত্ত্বেও কংগ্রেস মন্ত্রকগুলি 28 মাসের সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে সফল হয়েছিল। Even though the left was critical, its expectations were fulfilled in a large measure. The Congress ministries succeeded in firmly handling communal riots. The Congress leaders successfully foiled British attempt of divide and rule by offering constitutional concessions. They successfully used officers to further their own aims, without getting assimilated in the colonial fold. যদিও বামপন্থী সমালোচনামূলক ছিল, তার প্রত্যাশা অনেকাংশে পূরণ হয়েছে। কংগ্রেস মন্ত্রকগুলি দৃঢ়ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সামলাতে সফল হয়েছিল। কংগ্রেস নেতারা সাংবিধানিক ছাড় দিয়ে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল এর প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করে দেন। ঔপনিবেশিক ভাজে আত্মীভূত না হয়ে তারা সফলভাবে অফিসগুলিকে তাদের নিজস্ব লক্ষ্যগুলিকে এগিয়ে নিতে ব্যবহার করেছিল। Fears of provincialization of Congress were also disproved as ministers succeeded in presenting a common front before the centre. The morale of the ICS reached a new low and they began to feel that the days of British rule in India are numbered. Congress influence extended to all sections of the people, including the lower bureaucracy. Congress ministries emerged as an alternative to imperialist government and eroded yet another moral basis of British rule in India, that Indians were not fit to rule. The biggest gain was psychological and the people felt they were breathing the fresh air of victory and self-government. The formation of Congress ministries had changed the balance of power in India in relation to the British rulers. কংগ্রেসের প্রাদেশিকীকরণের আশঙ্কাও ভুল প্রমাণিত হয়েছিল, কারণ মন্ত্রীরা কেন্দ্রের সামনে একটি সাধারণ ফ্রন্ট উপস্থাপন করতে সফল হয়েছিল। আইসিএস এর মনোবল এক নতুন নিম্নস্তরে পৌঁছেছিল এবং তারা অনুভব করতে শুরু করেছিল যে ভারতে ব্রিটিশ শাসনের দিনগুলি শেষ হয়ে গেছে। কংগ্রেসের প্রভাব নিম্ন আমলাতন্ত্র সহ জনগণের সকল অংশে প্রসারিত হয়েছিল। কংগ্রেস মন্ত্রণালয়গুলি সাম্রাজ্যবাদী সরকারের বিকল্প হিসাবে আবির্ভূত হয়েছিল এবং ভারতে ব্রিটিশ শাসনের আরেকটি নৈতিক ভিত্তিকে ক্ষয় করেছিল, যেটি ভারতীয়রা শাসনের জন্য উপযুক্ত ছিল না। সবচেয়ে বড় লাভ ছিল মনস্তাত্ত্বিক, এবং লোকেরা অনুভব করেছিল যে তারা বিজয় এবং স্ব-সরকারের তাজা বাতাসে শ্বাস নিচ্ছে। কংগ্রেস মন্ত্রণালয় গঠন ব্রিটিশ শাসকদের সম্পর্কে ভারতে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করেছিল। Note: the period between 1935 and 1939 witnessed several other important political developments, in addition to the Government of India Act 1935 and formation of Congress ministries, which brought about a new turn in the Congress as well as the national movement. These developments included growth of communalism, growth of left movement,
পিজান্টস অ্যান্ড ওয়ার্কার্স মুভমেন্টস, স্টেটস পপুলেস মুভমেন্ট। দ্রষ্টব্য 1935 এবং 1939 এর মধ্যবর্তী সময়কালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি, ভারত সরকার আইন 1935 এবং কংগ্রেস মন্ত্রিসভা গঠন ছাড়াও প্রত্যক্ষ করা হয়েছিল, যা কংগ্রেসের পাশাপাশি জাতীয় আন্দোলনে একটি নতুন মোড় নিয়ে আসে। এই উন্নয়ন অন্তর্ভুক্ত সাম্প্রদায়িকতার বিকাশ, বাম আন্দোলনের বৃদ্ধি, কৃষক ও শ্রমিক আন্দোলন, রাষ্ট্রের জনগণের আন্দোলন। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারটা পড়ব।